স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি সালেজুর চৌধুরী এবং আমি আফরিন আনোয়ার। দেখছিলেন সংবাদ শিরোনাম। চলে যাচ্ছে পুরো সংবাদে। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ভোজ্য তেলের দাম। এক মাসে কেজিতে বেড়েছে 20 টাকা। আর এজন্য আন্তর্জাতিক বাজারের প্রভাব আর সিন্ডিকেটের কারসাজিকে দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীরা। আর ক্রেতাদের অভিযোগ, বাজার তদারকির অভাবে অস্বাভাবিক তেলের দাম। বাজার নিয়ন্ত্রণে রাখতে তেলের আমদানি বাড়ানো ও মজুদের পাশাপাশি বাজার নজরদারির কথা বলছেন ক্যাব সভাপতিও। আলী তালুকদারের প্রতিবেদন। গেল সেপ্টেম্বরে প্রতি কেজি খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে 80 টাকা। এখন এই তেল বিক্রি হচ্ছে 125 টাকা। একই অবস্থা পাম অয়েলের ক্ষেত্রেও। সেপ্টেম্বরে যেখানে প্রতি কেজি সুপার পাম তেল বিক্রি হয়েছে 70 টাকা দরে, বর্তমানে তা বিক্রি হচ্ছে 115 টাকা দরে। তেলের এই বাড়তি দামের পেছনের কারণ বলা হচ্ছে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়া। বিশ্ব বাজারে তেলের দাম বাড়ার অন্যতম কারণ চীন বিপুল পরিমাণ সয়াবিন কিনেছে। এছাড়া করোনা তো আছেই। আর্জেন্টিনা, ব্রাজিল ও আমেরিকাও তেলের সরবরাহ কমে গেছে। আমদানি সংকট ছাড়াও ভ্যাট বেশি হওয়ায় সাধারণ ভোক্তাদের কাছে চাইলেও কম মূল্যে এ পণ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না, বলছেন ব্যবসায়ীরা। সয়াবিন তেল ইউজ করে এই জন্য তেলের দাম একটু বেশি বাড়ে, এটার উপর চাপটা বেশি পড়ে, তো এই জন্য আর কি। মানে যে ঘোড়া লাফায় বাড়ে ওই রকম বাড়তেছে। আপনার 5 লিটার আমরা বিক্রি করতাম 460 টাকা, এখন বিক্রি করতেছি 570 টাকা। অনেকে আবার সিন্ডিকেটের কারসাজিকেও দুষছেন। কারণ কিছু খুঁজে পাইতেছি না, মাল আছে তারপরে দাম বাড়তে আছে, এটা তো বলতে পারি না। আর ক্রেতারা বলছেন নিত্যপণ্য তেলের দামের এ ঊর্ধ্বগতির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নজরদারির অভাব। যাদের টাকা আছে তাদের চলে যাবে, কিন্তু মধ্যবিত্ত পরিবার কিভাবে যাবে? এক সপ্তাহের ব্যবধানে 5 টাকার মতো বাড়ছে সয়াবিন তেলে। এখন বাজেটের বাইরে অনেক বাইরে। অবশ্য আন্তর্জাতিক বাজারের প্রভাব মনে করেন ক্যাব সভাপতিও। তবে তিনি আমদানি মজুদে বিশেষ গুরুত্ব দেন। শুল্ক হ্রাস বৃদ্ধি করে মূল্যটা কিছু স্বাভাবিক রাখার চেষ্টা করা যেতে সরকার করতে পারে, অথবা সরকার সরাসরি ক্রয় করে যদি বাজারে একটা যুক্তিসঙ্গত মূল্যে বিক্রি শুরু করে, তাহলে তার কিছুটা ইতিবাচক প্রভাব বাজারে আসতে পারে। ভোজ্য তেলের মূল্য বৃদ্ধিতে সরকারের মনিটরিং বিভাগকে তৎপর হতে বলেন ক্যাব সভাপতি। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। সিলেটের ফেন্সগঞ্জে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির 22 ঘন্টা পরেও স্বাভাবিক হয়নি রেল যোগাযোগ। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো উদ্ধার কাজ চলছে। অগ্রগতি কিছুটা সন্তোষজনক হলেও কখন নাগাদ উদ্ধার কাজ শেষ হবে তা নিশ্চিত করতে পারেননি রেল কর্মকর্তারা। এদিকে বৃহস্পতিবার রাতের ওই দুর্ঘটনায় রেল লাইনের আশপাশে ছড়িয়ে পড়া তেল দিনভর সংগ্রহ করেন স্থানীয় মানুষ। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করেছে রেলওয়ে। সৈয়দ রাসেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দুর্ঘটনার পর রাত থেকে উদ্ধার অভিযান শুরু করে রেল কর্তৃপক্ষ। শুক্রবার সকালে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছলে গতি আসে কাজে। দিনভর চলে উদ্ধার অভিযান। তবে ওয়াগন থেকে ছড়িয়ে পড়া জ্বালানি তেল সংগ্রহে সাধারণ মানুষের এমন হুড়োহুড়িতে ব্যাঘাত ঘটে কাজে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় পুলিশ। আমরা ঘটনাস্থলে আসি, আমাদের রেলওয়ে আরএনবি নিরাপত্তা বাহিনী তারাও আসে, সংশ্লিষ্ট ফেসবুক থানা পুলিশ তারাও আসে, আইসা আমরা আইন শৃঙ্খলা দেখতেছি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল ইসলামকে প্রধান করে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। স্থানীয়রা বলছেন রেল লাইনে স্লিপার না থাকা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবেই এই দুর্ঘটনা। শিল্পাটগুলা যেখানে এখানে শিফট টিপ নাই, বা যে ব্রিজে কাজ হয় না, ব্রিজে অনেক যে জোড়াতালি বাঁশ দিয়ে কাজ করানো, তারপরে এই যে কাজগুলা এগুলা ঠিক মতো রক্ষণাবেক্ষণ না করার কারণে সম্ভবত এগুলা অ্যাক্সিডেন্ট হয়েছে। এরিয়া পর মানে একটা ফাঁক হওয়ার পর একটা ফাঁকে কিন্তু থাকে না, ওইগুলা জানি না চুরি হয়ে যায় কিংবা ওইটা নাই, ওইখানে থাকে না, এর কারণে রেল লাইনগুলো দুর্বল হয়ে পড়ছে। ঘটনার তো বিভিন্ন কারণ থাকে, তো আমার এই মুহূর্তে ঠিক জানা নেই, তবে এই তদন্তটা হলে পরে আমরা বলতে পারবো। বৃহস্পতিবার দিবাগত রাত 12টার দিকে সিলেটের ফেন্সগঞ্জের গুতিগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে 7টি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর থেকে সারা দেশের সাথে সিলেটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দুর্ঘটনার জন্য আলোচিত ট্রেন রুট এই সিলেট। শেষ 4 মাসে দুর্ঘটনা ঘটেছে 4 বার। স্থানীয়রা বলছেন নিয়মিত তদারকির অভাব আর রেল কর্মীদের গাফিলতিতেই ঘটছে এমন দুর্ঘটনা। তবে রেলমন্ত্রীর দাবি, কারণ চিহ্নিত করে এরই মধ্যে নেওয়া হয়েছে বিশেষ প্রকল্প। কাজ শেষ হলেই কমে আসবে দুর্ঘটনা। সৈয়দ রাসেলের আরও একটি প্রতিবেদন, জানাচ্ছেন আসিফ টিপু।
24 জুন 2019 সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেন মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল এলাকায় দুর্ঘটনায় পড়ে। নিহত হয় 4 জন, আহত হন অর্ধশতাধিক। 2020 সালের 7 নভেম্বর সিলেট আখাউড়া রেল সেকশনের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও স্টেশনের অদূরে তেলবাহী ট্রেনের 6টি বগি লাইনচ্যুত হয়ে সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেল সূত্রগুলো বলছে শেষ 4 মাসে সিলেট রুটে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে 3 বার। রাত 1টা বাজে তখন হঠাৎ বিকট আওয়াজ করছে, তখন ট্রেনের শব্দ শোনা পরে আর কিছু শুনলাম না। বললাম বিষয়টা কি, তখন একটু পরে মাইকিং হলো যে তেলের গাড়ি পড়ছে, এখানে কেউ আগুন নিয়ে যাবেন না। ব্রিজে অনেক এই যে জোড়াতালি বাঁশ দিয়ে কাজ করানো, তারপর এই যে কাজগুলা এগুলা ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করার কারণে সম্ভবত এগুলা অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রত্যেকবার দুর্ঘটনার পর গঠিত হয় তদন্ত কমিটি, কিন্তু কোনো প্রতিবেদনই আলোর মুখ দেখেনি। রেলমন্ত্রী বলছেন এই রুটে দুর্ঘটনা রোধে বিশেষ একটি প্রকল্পের কাজ চলছে, শেষ হলে দুর্ঘটনা কমে আসবে বলেও জানান তিনি। আমাদের যে বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধের যে পরিকল্পনা, সেটাকে ঘিরেই কিন্তু অল্প কিছু হয়তো জমি আমাদের অধিগ্রহণ করতে হবে। কি আমাদের সমীক্ষা কাজ সম্পন্ন হলে এবং এরপর ডিজাইন হবে, এই ডিটেল ডিজাইন হয়তো আরো হয়তো বছরখানেক সময় লাগতে পারে। এটা হলে তারপরে আমরা হয়তো এই যে প্রকল্পটি বাস্তবায়নের আমরা উদ্যোগ গ্রহণ। নিরাপদ যাত্রার বাহন ট্রেন বাংলাদেশে বরাবরই দুর্ঘটনার কবলে পড়ে, এতে ক্ষতি হয় রাষ্ট্রীয় সম্পদের, প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের। যাত্রীদের দাবি দ্রুত কারণ অনুসন্ধান করে নেওয়া হোক কার্যকর পদক্ষেপ। এদিকে গণপরিবহন হিসেবে সাধারণ যাত্রীদের সেবার চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টাফ বাসেই বেশি মনোযোগী বিআরটিসি। ঢাকায় 413টি বাসের মধ্যে 182টি চলছে বিভিন্ন প্রতিষ্ঠানের সেবায়। সরকারের দফায় দফায় সহযোগিতা সত্ত্বেও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে রাষ্ট্রায়ত্ত এই পরিবহন সংস্থা। বিভিন্ন ডিপোতে অচল হয়ে পড়ে আছে প্রায় 500 বাস। অভিযোগ, অনিয়ম দুর্নীতির কারণে প্রত্যাশিত সেবা দিতে পারছে না বিআরটিসি। তবে কর্তৃপক্ষের দাবি আগের চেয়ে কমেছে অনিয়ম। প্লাবন রহমানের রিপোর্ট। বিআরটিসি বাসের তুলনামূলক সংখ্যা তো কম না, সহজে পাওয়া যায় না। দেখা গেছে রাতে 8টা বাজে পাওয়া যায় না, সকালে মানে 6টা 7টা পাওয়া যায় না। বিআরটিসি বাস আরো বেশি দেওয়া দরকার। বিআরটিসির সেবা নিয়ে এই হচ্ছে যাত্রীদের মূল্যায়ন পর্যবেক্ষণ। অথচ রাজধানীর গণপরিবহন নৈরাজ্যের মধ্যে যাত্রীদের ভরসা হতে পারত রাষ্ট্রায়ত্ত এই পরিবহন সংস্থা। প্রায় 2 কোটি জনসংখ্যার রাজধানীতে যেখানে হাজার হাজার বেসরকারি বাস, সেখানে বিআরটিসির বাস যেন খুঁজে পাওয়া কঠিন। তথ্য বলছে ঢাকায় সরকারের বাস চলছে মাত্র 413টি, যার মধ্যে 182টি চলছে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টাফ বাস হিসেবে। যেসব স্টাফ বাসের বেশিরভাগই এখন ডিপোতে। বিআরটিসির আয়ের একটা বড় অংশ আসছে এসব স্টাফ বাস থেকে, যেসব স্টাফ বাসের বেশিরভাগই চলাচল করছে বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে। কিন্তু পুরো করোনাকাল জুড়েই দেশের শিক্ষা প্রতিষ্ঠান এখন পর্যন্ত বন্ধ, আর তাই প্রায় বছরখানেক এসব স্টাফ বাস অলস বসে আছে বিভিন্ন ডিপোতে। আমাদের গাড়িগুলি যেহেতু বিশ্ববিদ্যালয়ে চলে এবং শিক্ষা প্রতিষ্ঠানে চলে, তাই আমরা এই গাড়িগুলি রুটে চালাতে পারি না। গণপরিবহনের চেয়ে এসব স্টাফ বাসে বেশি মনোযোগী বিআরটিসি। মাসে প্রায় 1,07,00,000 টাকা আসছে স্টাফ বাস থেকে। অবশ্যই স্টাফ বাসে আমাদের অবশ্যই লাভ, কারণ স্টাফ বাসে গাড়িটা তো শুধু খালি ওই কাজে ব্যবহৃত হয়। সেই ক্ষেত্রে আমাদের যন্ত্রাংশ মেনটেন্যান্স এই জিনিসটা খরচ কম হবে, আর আমরা একটা ফিক্সড একটা টাকা পাই। বিআরটিসির বহরে আছে 1803টি বাস, যার মধ্যে টিকে আছে 1353টি। বিভিন্ন ডিপোতে নষ্ট হয়ে পড়ে আছে প্রায় 500 বাস। অভিযোগ, অনিয়ম দুর্নীতির কারণেই বিআরটিসির বাস টিকছে না বেশি দিন, প্রত্যাশা পূরণ করতে পারছে না যাত্রীদের। বিআরটিসি কিন্তু সবই আছে, তাহলে কাঙ্ক্ষিত ফসল আমরা পাচ্ছি না কেন? ডেফিনেটলি এখানে পেশাদারিত্বের ঘাটতি আছে। এখানে যেই বেনিফিটটা জনগণের পাওয়ার কথা, সেটা কেউ না কেউ নিয়ে নিচ্ছে সুযোগ সন্ধানীরা। তবে বিআরটিসির এই জেনারেল ম্যানেজার দাবি করছেন, উন্নত বিশ্বের মতো গণপরিবহনে অবদান রাখতে না পারলেও আগের চেয়ে ভালো অবস্থায় রাষ্ট্রায়ত্ত এই পরিবহন সংস্থা। অনিয়ম দুর্নীতি কমেছে বলেও দাবি তার। আমরা যদি পরিবর্তন হই তাহলে বিআরটিসি এগিয়ে যাবে। আমরা বলবো যে আমরা 100% পারছি, বাট আমি আপনাকে আমরা বলবো না যে আমরা 100% ফিলফারেজ বন্ধ করতে পেরেছি, বাট আমি অন্তত এতটুকু বলতে পারি আমরা 60-70% আমরা উন্নতি হয়েছি। অবহেলা আর কার্যকর রক্ষণাবেক্ষণের অভাবে সরকারি এ সংস্থার মোট বাসের প্রায় 1/3 অচল পড়ে আছে।
জরাজীর্ণ পরিত্যক্ত এসব বাসই যেন এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বিআরটিসির, কারণ দীর্ঘদিন ধরে কাজে না আসে এসব বাসই বিভিন্ন ডিপোর একটা বড় জায়গা দখল করে আছে, আর তাই দ্রুত এসব বাস সরাতে তাগিদ দিচ্ছে কর্তৃপক্ষ। তবে বিআরটিসির মাধ্যমে আরও ভালো সেবা পেতে এর উপর নজরদারি বাড়ানোর বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। সরকারের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে 6 বিভাগীয় শহরে সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশালে বিএনপির মেয়র প্রার্থীদের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ার শুক্রবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। 6 সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়া প্রার্থীরা জানিয়েছেন জনতার সামনে ভোট কারচুপির বিষয়গুলো তুলে ধরতে এবং ভোটের অধিকারের কথা বলতে এই সমাবেশ করবেন তারা। মারুফা রহমান জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা দক্ষিণের জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে গত সিটি নির্বাচনে রাজশাহী, চট্টগ্রাম এবং ঢাকার বিএনপির মেয়র পদপ্রার্থীরা অংশ নিয়ে জানান নির্বাচনে তাদের অভিজ্ঞতা আর অভিযোগ। সারা দেশেই ভোট কারচুপির অভিযোগ এনে এই পরিস্থিতি পরিবর্তনে জোরালো ভূমিকা রাখতে চান তারা, আর সে লক্ষ্যেই দেশের 6 মহানগরে সমাবেশের ডাক দিয়েছেন তারা। সব মিলিয়ে আমরা 6টা মহানগরে আমরা 6টা কর্মসূচি গ্রহণ করেছি এবং আমরা জনতার সামনে আমাদের ভোটের অধিকারের কথা বলতে চাই, গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলতে চাই। প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, নির্বাচন কমিশন সকলকেই সাধারণ মানুষের বিরুদ্ধে দাঁড় করিয়ে রেখেছে। এই যে আমাদেরকে বারবার প্রতারণা করা হচ্ছে, বারবার বলা হচ্ছে যে হ্যাঁ আপনাদের এই দাবিগুলো আমরা মেনে নিই, আমরা নির্বাচন আসেন, আমরা নির্বাচনে যাই, আমাদেরকে বারবার আশ্বাস দেওয়া হয়, কিন্তু নির্বাচনের 4-5 দিন আগে থেকে তাদের এই ধরনের কার্যকলাপ শুরু করে। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবার নয় দাবি করে মেয়র প্রার্থীরা বলেন ভোটের অধিকার ফিরিয়ে আনতে জনমত গড়ে তোলার দায়িত্ব হিসেবে এই সমাবেশগুলো করবেন তারা। আমরা আবার জনগণের মাঝে জনগণকে সাথে নিয়ে আবার আমরা পুরো দেশকে দেখাতে চাচ্ছি, মনে করে দিতে চাচ্ছি যে ভোটের অধিকার যতক্ষণ না সবাই ফেরত পাবেন আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা কার কাছে বিচার দিব, কার কাছে বিচার চাইব এবং কার অধীনে আমরা নির্বাচন করব, আমাদের এই জিনিসগুলো ভাবতে হবে। বাংলাদেশে যদি আরো 1000টাও নির্বাচন হয় এই সরকারের অধীনে একই ফলাফল হবে। 6 মহানগরে বিএনপির এই কর্মসূচি শেষে দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করার কথা বলেন বিএনপি নেতারা। এজন্য আমাদের আন্দোলন সংগ্রাম করা দরকার। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এদিকে 3 ধাপের পৌরসভা ভোটে নৌকার বিরুদ্ধে ভূমিকা রাখা নেতাদের তালিকা করছে আওয়ামী লীগ। দলের প্রভাবশালী নেতা ছাড়াও এমপি, প্রতিমন্ত্রীর নাম আসছে এই তালিকায়। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া এসব এমপি মন্ত্রীদের বিষয় তোলা হয় কার্যনির্বাহী কমিটির সভায়। কেন্দ্রীয় নেতারা বলছেন তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। গেল 3 ধাপের পৌরসভা নির্বাচনে 22টি পৌরসভায় মেয়র পদে জয় পান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। অনেকগুলোই আবার নৌকার হারের কারণও দলের বিদ্রোহীরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে 12 বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর মধ্যে জয় পান 4 কাউন্সিলর প্রার্থী। 3 ধাপে পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজের অভিযোগ উঠেছে দলের এমপি, প্রতিমন্ত্রী সহ জেলার শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে। আগামী জাতীয় নির্বাচনে তাদেরকে নৌকা প্রতীক না দেওয়ার কথা বলছেন কেন্দ্রীয় নেতারা। দলের যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বা দায়িত্বশীল পদ থেকে যারা বিদ্রোহী প্রার্থীদেরকে মদত দিচ্ছেন বা সহায়তা করছেন বা তাদের পক্ষে অবস্থান নিয়ে কাজ করছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নৌকার বিরোধিতার অপরাধে তাদেরকেও সাজা পেতে হবে, এমনকি তাদেরকে আগামী দিনে নৌকা দেওয়া হবে না এমন ঘোষণা আমাদের শ্রদ্ধেয় নেত্রী দিয়েছেন। মদতদাতাদের পাশাপাশি বিদ্রোহী প্রার্থীদের ভবিষ্যতে দলের পদ পদবি হারানোর সংখ্যাও উড়িয়ে দিচ্ছেন না নেতারা। দলীয় শৃঙ্খলার বাইরে কেউ না, দলীয় শৃঙ্খলার বাইরে গেলে তাদেরকে গঠনতন্ত্র অনুযায়ী তাদেরকে বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দল করলে দলের সিদ্ধান্তকে সম্মান করতে হবে, দলের সিদ্ধান্তকে মান্য করতে হবে, মানতে হবে। যারা মানবেন না তাদের জন্য ভবিষ্যতে আওয়ামী লীগের দরজা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তৃণমূল থেকে দলকে ঐক্যবদ্ধ করতে এরই মধ্যে কঠোর মনোভাবের কথা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা।
করোনার স্থবিরতা কাটিয়ে আগামী 15 ফেব্রুয়ারি থেকে সমাবেশ জনসংযোগের কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। শুক্রবার এমনটা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস এবং মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশের সব মহানগর, জেলা সহ সব পর্যায়ে আওয়ামী লীগের সব শাখাকে কর্মসূচি পালনেরও আহ্বান জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী 26শে মার্চ, মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমি দেশের সকল মহানগর, জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের সকল শাখাকে সভা সমাবেশ গণসংযোগের কর্মসূচি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। গুজবে কান না দিয়ে করোনা ভ্যাকসিন নিতে সবাইকে আহ্বান জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিজ কার্যালয়ে এই আহ্বান জানান তিনি। বলেন, রোববার থেকে টিকা দেয়া নিশ্চিত করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। আর দুপুর পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন প্রায় 2.5 লাখ মানুষ। নাইমাল জিকোর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রোববার দেশ জুড়ে শুরু হতে যাচ্ছে করোনা টিকাদান কর্মসূচি। শেষ সময়ে ব্যস্ত সময় পার করতে দেখা যায় স্বাস্থ্য বিভাগ সহ সংশ্লিষ্টদের। প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁও ইপিআর সেন্টার থেকে টিকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছে তুলে দেওয়া হয়। 5টি বিভাগের জন্য বরাদ্দ 2,52,000 ডোজের মধ্যে প্রথম পর্যায়ে তাদেরকে 32,000 ডোজ টিকা বুঝিয়ে দেয় স্বাস্থ্য বিভাগ। রেজিস্ট্রেশনের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে যারা আমাদের এই কোভিড ভ্যাকসিনেশনটা পাবে সেটার এই ইয়াটার জন্যই আজকে এখান থেকে আমরা এই ভ্যাকসিনটা নিয়ে যাচ্ছি আর কি। এটা এমন একটা টিকা, আমি যদি আজকে আমি নেই, আপনাকে যদি না দিই, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। যতক্ষণ না পর্যন্ত আমরা একটা জনগণের বা জনসংখ্যার একটা বড় অংশকে টিকা দিতে না পারবো, এটা আমি একা নিয়ে, আপনি একা নিয়ে দেশকে রক্ষা করতে পারবেন না। গুজবে কান না দিয়ে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। এই অসংক্রামক ব্যাধিতে ভুগছেন কিন্তু এটা নিয়ন্ত্রণে আছে। তাদের যদি রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, কোনো জটিলতা যদি তাদের না থাকে, কিডনির অসুখে ভুগলেও যদি জটিলতা না থাকে, নিয়ন্ত্রণে থাকে, তাহলে এই ভ্যাকসিনটা অবশ্যই নিতে পারবেন। সুরক্ষা অ্যাপ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই অ্যাপ কবে গুগল প্লে স্টোরে আসবে তা এখনো অনিশ্চিত। গুগল অ্যাপে যেটা আসার কথা ছিল সেটা এখনো আসেনি এবং এটা এখন একটু অনিশ্চয়তার মধ্যে পড়েছে। নাইম আলজিকো, নিউজ 24, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 8,182 জনে দাঁড়িয়েছে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 15,566 জন। এর মধ্যে শনাক্ত 435 জন। এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 5,37,465 জন। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 507 জন। সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে 4,82,424 জন হয়েছে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 2.79%। বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের খেলোয়াড় কামরুল ইসলামের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত 3:30টার দিকে সহকর্মী প্রতিভার হাজারীবাগের বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তায়কোয়ান্দো প্রশিক্ষক প্রতিভাকে আটক করেছে হাজারীবাগ থানা পুলিশ। বিস্তারিত মাসুদ আল আবুনের প্রতিবেদনে। তাইকোয়ান্দো ফেডারেশনের তারকা প্লেয়ার কামরুল ইসলাম 9 বছর থেকে খেলছিলেন ন্যাশনাল টিমে, চাকরি করছিলেন আনসারে। ফেডারেশন থেকে ছুটি নিয়ে 2 দিন আগে যান বান্ধবী প্রতিভার বাসায়। বৃহস্পতিবার রাতে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায় তাইকোয়ান্দো ফেডারেশনের প্রশিক্ষক বান্ধবী প্রতিভার হাজারীবাগের বাসায়। প্রতিভার সাথে প্রেমের সম্পর্ক ছিল বলে ধারণা কামরুলের স্বজন ও সহকর্মীদের। এ ঘটনাকে আত্মহত্যা মানতে নারাজ তারা। প্রতিভা এটিকে আত্মহত্যা দাবি করলেও তার ভিন্ন ভিন্ন বক্তব্যের রহস্য আরও বাড়ে। দেখতেছিলাম যে ওর নিঃশ্বাস চিকিৎসা আছে কিনা, ওর বুকে মাথা দিয়ে ওর মনে হচ্ছিল, আমার কাছে মনে হচ্ছিল হার্টবিট ছিল, কিন্তু পালস খুঁজে পাচ্ছিলাম না। বলতেছে যে অ্যাম্বুলেন্স নিয়ে আসেন, অ্যাম্বুলেন্স কি জন্য নিয়ে আসবো? পরে এক পর্যায়ে বলছে যে কামরুল অবস্থা ভালো না, কামরুল। আমি তখন তাকে বললাম যে কামরুল তোমার বাসায় কেন? এরকম করার মতো ছেলে না, তো আমার একটু সন্দেহ হচ্ছে বিষয়টাতে।
ঘটনাটি রহস্যজনক হওয়ায় পুলিশ প্রতিভাকে আটক করে হাজারীবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আলামত সংগ্রহের পর পদক্ষেপ নেওয়ার কথা জানায় পুলিশ। কি বিষয়টা আমরা আমাদের সিনিয়র অফিসার আছে, তারা বিষয়টা তদন্ত করবে, তারপরে আমরা বলতে পারবো আসলে মূল ঘটনাটা কি। চট্টগ্রামে বেড়ে ওঠা প্রতিভাবান খেলোয়াড় কামরুল ইসলাম ছিলেন 3 ভাই বোনের মধ্যে ছোট। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এদিকে রাজধানীতে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ও হত্যা মামলায় গ্রেফতার ডিজে নেহাকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে ঢাকা জজ কোর্টে হাজির করা হয় তাকে। বৃহস্পতিবার রাতে রাজধানীর আজিমপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, নেহা ও আরাফাত ওই রাতে পার্টির আয়োজন করে। তারা রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় পার্টির আয়োজন করে এবং নাচত বলে প্রমাণ পাওয়া গেছে। সবগুলো ফরেনসিক রিপোর্ট একসাথে হাতে পেলে মামলার চার্জশিট জমা দেবে পুলিশ বলে জানিয়েছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ভারত বাংলাদেশ সম্প্রীতি সংসদ নামে এক অনলাইন ভিত্তিক সংস্থা। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসব কর্মসূচি পালিত হয়। এ সময় আজাদ কাশ্মীর ও বেলুচিস্তানে নারী ও শিশুরা নির্যাতিত হচ্ছে বলে অভিযোগ করা হয়। মানববন্ধনে বক্তারা দাবি করেন, পাকিস্তান সরকার বিরোধপূর্ণ অঞ্চলগুলোয় আন্তর্জাতিক সন্ত্রাসীদের মদত দেয়। এর প্রতিবাদে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান জানান ভারত বাংলাদেশ সম্প্রীতি সংসদের চেয়ারম্যান তৌফিক আহমেদ। এবারে মিয়ানমার প্রসঙ্গ। জোরালো হতে শুরু করেছে মিয়ানমারের সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ। সাধারণ মানুষের সাথে এবার যোগ দিচ্ছেন শিক্ষক শিক্ষার্থীরা। পার্লামেন্ট বাতিলের মাঝেই সুচির দলের 70 এমপি শপথ নিয়েছে। তবে থেমে নেই জান্তা সরকারের অব্যাহত ধরপাকড়। এদিকে দেশটির উপর বাড়ছে আন্তর্জাতিক চাপও। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। মিয়ানমারে বেশ কয়েকদিন থমথমে অবস্থার পর প্রকাশ্যে আসতে শুরু করেছেন সেনা অভ্যুত্থান বিরোধীরা। শুক্রবার দেশটির বিভিন্ন শহরে একে একে যোগ দেন শিক্ষক শিক্ষার্থী, হাসপাতাল কর্মী সহ সাধারণ জনগণ। এ সময় তারা সূচির মুক্তি সহ গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ করেন। আমাদের এই আন্দোলনে নেতৃত্ব দিতে হবে। শিক্ষার্থী সহ সকল মানুষই সামরিক জান্তার পতন চায়। আমাদের নিশ্চিত করতে হবে যেন পরবর্তী প্রজন্ম এমন অবস্থায় না পড়ে। আমরা গণতন্ত্র চাই। ক্ষমতা দখলে নিয়ে সেনাবাহিনী দেশটির পার্লামেন্ট বাতিল করলেও বৃহস্পতিবার আনুষ্ঠানিক শপথ নেন সুচির দলের 70 এমপি। অভ্যুত্থানকে প্রত্যাখ্যান করেই নিজেরাই এই শপথ নেন। তবে এরই মধ্যে রাষ্ট্রদ্রোহিতার আইনের আওতায় শুক্রবার গ্রেপ্তার হয়েছেন মিয়ানমারের এনএলডি দলের প্রবীণ নেতা। মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেই সাথে মানবাধিকার ও আইনের শাসনকে পুরোপুরি শ্রদ্ধা করতে বলা হয়। তাগিদ দেওয়া হয় সম্প্রতির পথে হাঁটার। মিয়ানমারের সেনাবাহিনীকে অবিলম্বে ক্ষমতা ছেড়ে অভ্যুত্থানে আটক বন্দীদের মুক্তি দিতে আবারও আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের বিশেষ বৈঠক আয়োজনের আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। মাসুদ রানা, নিউজ 24। রাজধানীর মোহাম্মদপুরে সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, এখানে পয়ঃবর্জ্যের পথ হিসেবে সিটি কর্পোরেশনের নতুন ড্রেনের সংযোগ দিচ্ছেন স্থানীয় বাড়ির মালিকেরা। এই অভিযোগের তথ্য সংগ্রহে বাধা দেওয়া হয় গণমাধ্যম কর্মীদের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ বলছে, পয়ঃবর্জ্য সরাসরি ড্রেনে দেওয়ার কোনো সুযোগ নেই। বিস্তারিত তালুকদার বিপ্লবের রিপোর্টে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 29 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লাহ সুলুর বাড়ির সামনের সড়কে চলছে ড্রেন নির্মাণ ও সড়ক সংস্কার কাজ। এই কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠেছে অনিয়মের অভিযোগ। সরজমিন ঘুরে দেখা যায়, নতুন ড্রেনের মধ্য দিয়ে বিভিন্ন সেবা সংস্থার সংযোগ লাইন রেখেই কাজ শেষ করা হচ্ছে। স্থানীয়দের দাবি, এইসব লাইনের সাথে ময়লা আবর্জনা আটকে জলাবদ্ধতা তৈরি হবে বর্ষাকালে। এই মেন রোডটা আজকে প্রায় গত 1 বছর ধরে এই অবস্থা। আপনার সিটি কর্পোরেশন নির্বাচনের পর থেকেই কাজই খুবই দীর্ঘ,
ধীর গতিতে চলতেছে। ড্রেনের পানিগুলো জাম হয়ে যাবে এবং ড্রেনের পানিগুলো যখন জাম হবে তখন এই দুর্ভোগে তো সবাই ভুগতে হবে। সিটি কর্পোরেশনের লোকজন আছে বা ঠিকাদার আছে, তারা এই প্রতিবেদন দেখার পর অবশ্যই তাদের যদি কোনো এখানে ভুল থেকে থাকে তারা যেন সেটা সংশোধন করে দেয়। অভিযোগ রয়েছে ওয়ার্ডের কোনো ভবনই সেপটিক ট্যাঙ্ক নাই, ফলে বাসাবাড়ির পয়ঃবর্জ্য বেরিয়ে যেতে ড্রেনে পাইপ সংযোগ দিচ্ছেন স্থানীয়রা। এসবের ভিডিও ফুটেজ সংগ্রহ করতে গেলে বাড়ির মালিকদের রোষানলে পড়েন গণমাধ্যম কর্মীরা। আমি একাই 100 দেখেছেন কত মানুষ আসে, আইনি করছেন, আপনার কাগজ দেখান। আমি কি কাগজ দেখাবো? আপনারা কাগজ দেখান, লিগ্যাল কাগজ করে কাজ করতে আসেন, কাগজ দেখান। ভবন মালিকদের সাথে ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগসাজশে এমন অনিয়ম হয়েছে বলে মনে করেন সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ। আমরা বাড়িওয়ালাদেরকে রিকোয়েস্ট করব এটাকে আরো একটু যেন উঁচু করে দেওয়ার জন্য। এখানে বাথরুমের লাইন দিতে পারবে না, বাথরুমের লাইন সরাসরি হচ্ছে গিয়ে মেন যে পাইপ লাইন আছে ওই লাইনে দিবে। আর অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা হবে বলে জানান সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। এবার ফেব্রুয়ারি মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার 21 আমার ভাষা। জীবিকার সঙ্গে রাষ্ট্রভাষাকে যুক্ত করা হয়নি বলে অভিযোগ ভাষা সৈনিক আহমদ রফিকের। আর সে কারণেই সর্বস্তরে বাংলার ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না। ব্যক্তিগত স্বার্থপরতা ও সরকারের সদিচ্ছার অভাবকেও দায়ী করেছেন তিনি। অন্তর্বিশেষের প্রতিবেদন। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই, সর্বস্তরে বাংলা চাই। ভাষা আন্দোলনের সময় এগুলোই ছিল মূল দাবি। উচ্চ শিক্ষা ও উচ্চ আদালতে বাংলার ব্যবহার চেয়েছিলেন ভাষা শহীদেরা। বুকের তাজা রক্ত দিয়েও তা নিশ্চিত করতে পারেননি তারা। রাষ্ট্রভাষা বাংলা হয়েছে, কিন্তু সর্বস্তরে নেই বাংলার ব্যবহার। অথচ বিষয়টি খুব কঠিন নয় বলে মনে করেন ভাষা সৈনিক আহমদ রফিক। এটা পরিশ্রম হলো, এটা অসম্ভব কাজ নয়। সরকার যদি কিছু সংখ্যক অনুবাদক লাগিয়ে দেন, বসিয়ে দেন যে আচ্ছা, এবং টার্গেট ডেট ঠিক করে দেন যে এই সময়ের মধ্যে এটা করতে হবে, এটা কি কঠিন কাজ? কিন্তু আমাদের সেই ইচ্ছা নাই, সেই উদ্যোগ নাই, সেই উদ্যম নাই। অনেক অভিভাবক মনে করেন বাংলা মিডিয়ামে পড়লে সন্তানের পরবর্তী ক্যারিয়ার ভালো হবে না। তারা মনে করেন উচ্চ শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে ভালো ইংরেজি জানা প্রয়োজন। এ কারণে সন্তানের জন্য ইংরেজি মিডিয়ামকেই বেছে নেন তারা। তাদের এই মনোভাবের পেছনে সরকারের সদিচ্ছার অভাবকেই দুষছেন ভাষা সৈনিক আহমদ রফিক। তার মতে রয়েছে শিক্ষাক্ষেত্রের অনেক নীতি নির্ধারকের স্বার্থপর মনোভাবও। ব্যক্তিগত স্বার্থপরতা এবং ব্যবসা মানে শিক্ষা বাণিজ্যের পর্যায়ে চলে গেছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ইত্যাদির পরিভাষা কিন্তু তৈরি আছে, সেগুলোকে ব্যবহার করা হয় নাই। জীবিকার সঙ্গে আমাদের রাষ্ট্রভাষাকে যুক্ত করা হয়নি। জীবিকার সঙ্গে যদি এটা যুক্ত করা হতো তাহলে স্বাভাবিকভাবেই আমি এই বাংলাকে মাধ্যম হিসেবে গ্রহণ করতাম। বিজ্ঞান শিক্ষা, প্রযুক্তি শিক্ষা এবং উচ্চ আদালতে ব্যবহার করা আমাদের নৈতিক দায়িত্ব। ভাষা সৈনিক আহমদ রফিকের মতে সরকারি পদক্ষেপের পাশাপাশি প্রয়োজন সাধারণ মানুষের ভাষার প্রতি ভালোবাসাও। তাহলেই নিশ্চিত হবে সর্বস্তরে বাংলার ব্যবহার। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ভ্যাট দিতে জনগণকে উৎসাহিত করতে লটারি চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। প্রথমবারের মতো এর ড্র অনুষ্ঠিত হয়েছে এনবিআর সভাকক্ষে। এ সময় এনবিআর চেয়ারম্যান রহমাতুল মুনিম জানান, ইএফটি মেশিনের মাধ্যমে যারা ভ্যাট দেবেন তাদের জন্য প্রতি মাসে 101টি পুরস্কারের ব্যবস্থা থাকবে। মাসের 5 তারিখ ড্র অনুষ্ঠিত হবে। ধীরে ধীরে দেশের সব ব্যবসায়ী প্রতিষ্ঠানে ইএফটি মেশিন প্রদান করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। এবার নিউজ 24 স্পোর্টস। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে 218 রানে এগিয়ে বাংলাদেশ। হাতে আছে 7 উইকেট। সাকিবের অনুপস্থিতিতে ক্যারিবীয়দের রুখে দেওয়ার কাজটা করছে মিরাজ। আর তার 4 উইকেট দখলের দিন ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেছে 259 রানে। এদিকে অপরাজিত থাকা মুমিনুল মুশফিকের ব্যাটে চতুর্থ দিনের লড়াইয়ে রসদ খুঁজছে বাংলাদেশ।
এদিকে পেশাদার লিগে জয়ের ধারায় বসুন্ধরা কিংস। মাহবুবুর রহমান সুফেলের একমাত্র গোলে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছে অস্কার ব্রুজনের দল। এই জয়ে 6 ম্যাচে পূর্ণ 18 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অপরদিকে হেরে যাওয়ায় সমান ম্যাচে 7 পয়েন্ট নিয়ে টেবিলের 7-এ চট্টগ্রাম আবাহনী। আর এর মধ্য দিয়ে শেষ করছি নিউজ 24 রাত 10টার সংবাদ। সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।